আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই মহামারী অবস্থায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বাসায় হয়তোবা কেউ দেখছে, কেউ হয়তোবা দেখছে না। আমি চাচ্ছি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন পড়ালেখা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর ভালো একটা প্রস্তুতি নিতে পারে। এজন্য লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ভিডিও ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা হবে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং আমার কথা শোনার পর তোমরা যদি বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় যে ধরনের যে কোনো প্রশ্নই তোমরা সমাধান করতে পারবে আশা করি এই অধ্যায় সম্বন্ধে। তো আজকে আমরা তোমাদের সামনে 4টি টপিকস নিয়ে আলোচনা করব। আমি এই 4টি টপিক্সের মধ্যে প্রথম টপিকস হচ্ছে মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ। দ্বিতীয় টপিকসটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওজন এবং ভর। তৃতীয় টপিকস হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি এর পরিবর্তন। পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মানের বিভিন্ন ধরনের মান আসে বা পরিবর্তন হয়, এটা কেন হয় সে সম্বন্ধে আলোচনা। এরপরে চতুর্থ এবং শেষ টপিকস হচ্ছে লিফটে চড়ে উপরে ওঠা এবং নিচে নামার ক্ষেত্রে ওজনের যে তারতম্য ঘটে তা নিয়ে আলোচনা। তোমরা লিফটে উঠেছো, লিফটে উঠলে দেখা যাবে যখন লিফটটা ছাড়ে তখন যখন লিফট উপর দিকে ওঠে তখন মনে হয় যে আমরা অনেকটা বেশি ওজন হয়ে গেছে আমাদের। আবার লিফট যখন হঠাৎ করে নিচের দিকে নামতে থাকে তখন মনে হয় যে আমরা একটু ওজনহীন হয়ে গেছি, মানে ওজনটা আমাদের নাই বললে মনে হয়, এরকম হয়। আবার যদি এমন হয় লিফটটা যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, অ্যাক্সিডেন্টলি ছিঁড়ে যায়, তাহলে দেখা যাবে যে মনে হবে আমাদের ওজন নেই বললেই মনে হবে সেক্ষেত্রে। তো প্রথমে শুরু করা যাক মহাকর্ষ কি সেটা নিয়ে আলোচনা। মহাকর্ষ হচ্ছে পৃথিবীতে অবস্থিত বা যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল। দুটি বস্তু পরস্পর থেকে একটু দূরত্বে থাকলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এরপর হচ্ছে মহাকর্ষ সূত্র। এই দুটি বল অর্থাৎ দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল রয়েছে সেই আকর্ষণ বলটা কেমন প্রকৃতির হবে বা কেমন হবে, এটা কোন দিকে ক্রিয়া করবে, কিভাবে ক্রিয়া করবে বা কেমন হবে, পরিবর্তনটা কি হতে পারে দূরত্ব পরিবর্তন করার পর, সেই সম্বন্ধে বিজ্ঞানী নিউটন গবেষণা করে একটা সূত্র আবিষ্কার করেছেন যাকে বলা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্রে বলা হয় পৃথিবীর মাঝে অবস্থিত বা মহাকাশে অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্রটা যদি আমরা গাণিতিক ব্যাখ্যা দেখতে চাই তাহলে আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি। ধরো এখানে m1 ভরের একটা বস্তু রয়েছে, m1 ভরের বস্তু, আর এখানে হচ্ছে m2 ভরের বস্তু। এই m1 এবং m2 ভরের বস্তু পরস্পর থেকে m1 এবং m2 ভরের বস্তু পরস্পর থেকে d মিটার দূরত্বে আছে বলে আমরা চিন্তা করব। d মিটার দূরত্বে আছে, তাহলে এই বস্তুর মধ্যকার আকর্ষণ বলটা কেমন হবে সেটা সম্বন্ধে যদি এখন আমরা জানি, প্রথমে আসবো আমরা যে এই আকর্ষণ বলটা ভরের সাথে কি সম্পর্ক হয়, বস্তুদ্বয়ের ভরের সাথে সম্পর্কটা কি এই আকর্ষণ বলের। প্রথম কথায় আসি, তাহলে ভরের সাথে সম্পর্কটা হচ্ছে যে এই আকর্ষণ বল হবে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। দ্বিতীয় কথা হবে যে এই আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সমানুপাতিক হবে। তাহলে দূরত্ব যদি d হয় তাহলে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আকারে হলে আমরা এটা লিখতে পারি। এখন এই দুটো কথাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা লিখতে পারবো m1 ইন্টু m2 ভাগ d স্কয়ার। এটা কিন্তু আমরা আরেকটু মডিফাই করি তাহলে লেখা যাবে f ইকুয়াল g m1 m2 বাই d স্কয়ার। এখানে তোমরা বলতে পারো জিটা কি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এর একটা পরীক্ষালব্ধ মান বের করেছে, তার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এটার মানটা আমি লিখে দিচ্ছি তোমাদের। জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এর একটা একক রয়েছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর মান, পরীক্ষালব্ধ একটা মান। এটা হচ্ছে একটা ফিক্সড মান বা কনস্ট্যান্ট মান, এটা ধ্রুব একটা জিনিস, ধ্রুব একটা মান। আচ্ছা, এটা হলো আমাদের
তো এখানে আমরা জানলাম যে ডি হচ্ছে বস্তুর মধ্যবর্তী দূরত্ব, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর f হচ্ছে ওই বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। এখান থেকে প্রশ্ন হতে পারে যে যদি এমন হয় আমরা বস্তুদ্বয়ের দূরত্বকে যদি দ্বিগুণ করি অথবা 3 গুণ করি অথবা 4 গুণ করি, তাহলে এর বলের কি ধরনের পরিবর্তন হবে। আমরা প্রথমে দেখলাম, প্রথম কথাটাই ছিল যে এই আকর্ষণ বলটা হবে বস্তুকণার বা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে যে সমানুপাতিক দুটো অংশ থাকবে, ডান এবং বাম দুটো পক্ষ থাকবে। যদি এক পক্ষের মান বৃদ্ধি করা হয় তাহলে অপর পক্ষের মানটাও বৃদ্ধি পাবে। আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে যে বিপরীত, এক পাশের মান বৃদ্ধি পেলে আরেক পাশের মান হ্রাস পাবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের ধর্ম। তাহলে আমরা বলেছি দূরত্ব যদি দ্বিগুণ করা হয় বা দূরত্ব যদি কমানো হয় বা বাড়ানো হয়, যাই করা হোক না কেন, একটা এই আকর্ষণ বলের মানটার অবশ্যই পরিবর্তন হবে। সেটা কেমন পরিবর্তন হবে দেখো, ব্যস্তানুপাতিক আকারে। দূরত্ব যত বাড়তে থাকবে এর মধ্যকার আকর্ষণ বলের মান ততই কমতে থাকবে। তাহলে আমরা বলেছি যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে এর মধ্যকার আকর্ষণ বলের মানটার কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, ধরো প্রথম অবস্থায় বস্তুটা ডি মিটার দূরত্বে আছে, প্রথম অবস্থায় বস্তুটি ডি মিটার দূরত্বে আছে, তাহলে এর জন্য আকর্ষণ বলটা হবে কি? এর জন্য আকর্ষণ বলটা হবে F সমান G m1 m2 d স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ। এখন যদি আমরা দূরত্বটাকে দ্বিগুণ করি, অর্থাৎ আগে যে অবস্থা ছিল, ধরো আগে এখানে ছিল, আমরা দ্বিগুণ করলাম, অর্থাৎ 2d হলো দূরত্ব। এবার আগেরটা দ্বিগুণ মানে 2d। আগে যদি d হয় তাহলে পরবর্তী দ্বিগুণ করলে 2d হবে। তাহলে এক্ষেত্রে আকর্ষণ বলের মানটাকে আগের মতো থাকবে? অবশ্যই থাকবে না, কারণ আমরা জানি যে ব্যস্তানুপাতিক হারে এটা কমা বাড়া হবে। অর্থাৎ বস্তুর দূরত্ব যত বাড়তে থাকবে এর আকর্ষণ বলের মানটা ঠিক ততটাই কমতে থাকবে। তাহলে এখানে আকর্ষণ বলটা অবশ্যই যেহেতু আগেরটার মতো হবে না, এটাকে f ড্যাশ বলি, f ড্যাশ হবে g। ভর তো পরিবর্তন আমরা করিনি, ভর যা ছিল তাই আছে, m1 m2 বাই 2d তার উপর স্কোয়ার। এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে যে d এর উপর স্কোয়ার দেয়, 2 এর উপর স্কোয়ার দেয় না। তাহলে এক্ষেত্রে ভুল হবে। তখন কী করতে হবে, যেহেতু দূরত্ব 2d হয়েছে, তার দূরত্ব হিসেবে আমার 2d কাজ করবে, তাহলে 2d তার উপরেই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি g 4d স্কোয়ার m1 m2 f ড্যাশ সমান, তারপর f ড্যাশ সমান, এই 4টাকে যদি আমরা একটু সেপারেট করে নিই, এখানে নেওয়া যায়, 4 ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা এইভাবে আলাদা করে নিতে পারি। আর এখানে g অর্থাৎ এই অংশটা যা ছিল তা দিয়ে দিব আমরা, m1 m2 বাই d স্কোয়ার। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেম, একেবারেই সেম। এই অংশটা আর এই অংশটা সেম। তাহলে এটা সমান সমান যদি f হয় তাহলে আমরা এটার পরিবর্তে এখানে f লিখতে পারি। তাহলে আমরা লিখি f ড্যাশ সমান 1/4 f। তাহলে কি দাঁড়াইলো, যে যদি আমরা দূরত্ব দ্বিগুণ করি তাহলে এটার আকর্ষণ বলের মানটা কমে যাবে। কি হারে কমবে বা কেমনটা কমবে? আগে যে আকর্ষণ বল ছিল সেই আকর্ষণ বলের 4 ভাগের 1 ভাগ হবে এখন, অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করার পর আগের আকর্ষণ বলের 4 ভাগের 1 ভাগ হবে পরবর্তী আকর্ষণ বলটা। এখন যদি আমি বলি যে আমি 3 গুণ বৃদ্ধি করতে চাই, দূরত্ব 3 গুণ বৃদ্ধি করব, তাহলে কি হবে? তাহলে 9 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ পূর্বের আকর্ষণ বলের 9 ভাগের 1 ভাগ হবে যদি আমরা দূরত্ব 3 গুণ করি। যদি 4 গুণ করি তাহলে 16 ভাগের 1 ভাগ হবে এর আকর্ষণ বল পূর্বের তুলনায়। এটা হচ্ছে মহাকর্ষ সূত্র সম্বন্ধে এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। এরপরে আসবো আমরা অভিকর্ষ কাকে বলা হয়। আচ্ছা, এরপরে আসবো অভিকর্ষ। অভি অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকেই বলা হবে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে পৃথিবী একটা, অবশ্যই পৃথিবী হতে হবে এবং অন্য যে কোনো একটা বস্তু হতে হবে, তাহলে তার মধ্যকার আকর্ষণ বলটাই হবে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের ক্ষেত্রে তাহলে একটা অবশ্যই পৃথিবী হতে হবে। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর পৃথিবীর উপরে অবস্থিত যে কোনো একটা বস্তু, সেটা হতে পারে গরু ছাগল বা মানুষ বা আমি, যে কেউ হতে পারে। তো সেই বস্তুটা পৃথিবীর কেন্দ্র যদি এটা হয়, পৃথিবীর সুষমভাব বৃত্তাকার নয়, আমরা এখানে সুষম ধরে নিলাম যে এটা বৃত্তাকার একটা বস্তু। তাহলে দেখো এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে পৃথিবীর ব্যাসার্ধ,
আর এই বস্তুটার ভর যদি ছোট হাতের এম ধরি আমরা, এবং পৃথিবী যেহেতু অনেক বড় সড়ো একটা বস্তু, তাহলে পৃথিবীর ভরটাকে বড় হাতের এম ধরবো, পৃথিবীর ভরটাকে ধরলাম আমরা বড় এম। তাহলে এই অভিকর্ষ বলটা কি হবে? পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বলই হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বল F সমান G, পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ভাগ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে অভিকর্ষ বলের সূত্র। ওকে, এটা হলো অভিকর্ষ বল। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। অভিকর্ষ ত্বরণ কি? অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হচ্ছে, আমরা নর্মালি ত্বরণ সম্বন্ধে জানি, বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হবে অভিকর্ষ ত্বরণ। এটাকে ছোট হাতে জি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অভিকর্ষ ত্বরণকে বলা হবে ছোট হাতে জি দিয়ে প্রকাশ করা হবে। তাহলে অভিকর্ষ ত্বরণটা কি আসলে? যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হবে অভিকর্ষ ত্বরণ। এরপরে আসি ওজন কি জিনিস। ওজন হচ্ছে যে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলটাই হচ্ছে ওই বস্তুটার ওজন। অর্থাৎ কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে বা আকর্ষণ করে, সেটাই হচ্ছে তার ওজন। তাহলে ওজন হচ্ছে, ওজনও এক ধরনের বল। তাহলে ওজন হচ্ছে W ইকুয়াল এম জি। এখানে এমটা আবার কি? এম হচ্ছে বস্তুটার ভর, এম হচ্ছে বস্তুর ভর। তাহলে ভর আবার কি? ভর হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে, মানে বস্তুটা যে সকল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, অর্থাৎ মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে ওই বস্তুটার ভর। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। বস্তুর ভর যেমনটা ছিল ঠিক তেমনই থাকে। এটা যদি আমরা পৃথিবীতে যা ওজন ভর দেখব তাই থাকবে, চাঁদে নিয়ে গেলেও সেই একই ভরই থাকবে। এই ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওজনের পরিবর্তন হয়। কারণ পৃথিবী সুষমভাবে বৃত্তাকার না হওয়ার কারণে জি এর মানের পরিবর্তন হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়। এই কারণে ওজনেরও পরিবর্তন হয়। তাহলে আমরা দেখব যে ওজন এক ধরনের বল। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ওজন এক ধরনের বল, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো একটা বস্তুকে যে বলে টানে তাকে ওজন বলা হয়। তাহলে এটা এক ধরনের বল। বলের একক নিউটন, ওজনের এককও তাহলে নিউটন হবে অবশ্যই। আচ্ছা, তাহলে এফ সমান সমান আমরা এটা লিখতে পারি। যদি আমরা এটাকে ভালো করে মিশিয়ে লিখি, এফ সমান সমান লেখা যাবে তাহলে এম জি। এখন মজার বিষয় হলো এটাও এফ, এটাও এফ, এফ ইকুয়াল এফ আমরা লিখতেই পারি। তাহলে যেহেতু এটা এফ, দুটোই এফ, তাহলে দুটোই এফ এর মান। তাহলে দুটোকে যদি আমরা কম্বাইন করি, মানে এই সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা লিখতে পাবো এম জি সমান বড় জি, পৃথিবীর ভর, বস্তুর ভর ভাগ হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে বস্তুর ভর, এখানে এটা হচ্ছে বস্তুর ভর। উভয় পক্ষে যদি আমরা এম দিয়ে ভাগ করে দিই, তাহলে উভয় পক্ষ থেকে এমটা চলে যাবে, থাকবে কি আমার? থাকবে হচ্ছে জি ইকুয়াল জি এম ভাগ আর স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা বা সমীকরণ। মজার বিষয় হলো যে এখানে বড় হাতের জি, এই জি হচ্ছে কনস্ট্যান্ট একটা মান, এটার কোনো পরিবর্তন হবে না। আবার পৃথিবীর ভর, ভর যেহেতু পরিবর্তন হয় না, পৃথিবীর ভরও একটা কনস্ট্যান্ট, একটা ফিক্সড করা মান, এটারও পরিবর্তন হবে না। শুধুমাত্র আর এর মানের পরিবর্তনটা হবে। কেন হবে আমি সেটা বলতেছি। এই আর এর মান পরিবর্তন হওয়ার কারণে এই জি এর মানটা পরিবর্তন হবে। আচ্ছা, আর এর মান কি জন্য পরিবর্তন হয় সেটা আমরা দেখব। যেহেতু আমরা বললাম পৃথিবী সুষমভাবে বৃত্তাকার নয়, পৃথিবী সুষমভাবে বৃত্তাকার নয়, এর মেরুর দিকে, এটা ধরো উত্তর মেরু, উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম অর্থাৎ বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে পূর্ব, এটা হলো উত্তর মেরু, দক্ষিণ মেরু, আর এটা হচ্ছে পূর্ব বিষুবীয় অঞ্চল, এটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলতে পারি, বিষুবীয় অঞ্চল, এটাও বিষুবীয় অঞ্চল। তাহলে দেখো, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এখানে এই দূরত্বটা চেয়ে এই দূরত্বটা অবশ্যই বেশি, অবশ্যই বেশি। তাহলে এইদিকে অর্থাৎ মেরু অঞ্চলটা একটু চাপা থাকে, অর্থাৎ একটু আঁটো থাকে, কিন্তু বিষুবীয় অঞ্চলটা চওড়া থাকে বা অনেকটা লম্বা থাকে। এক্ষেত্রে আর এর মানটা এই পাশে বড় হয়, মেরু বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি হয় বা বড় হয়, আর মেরু অঞ্চলে আর এর মানটা কম হয়। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই, এই জি এর সাথে আর কি অবস্থায় আছে? জি এর সাথে আর ব্যস্তানুপাতিক আকারে আছে, অর্থাৎ
জি এর মান আর এর মান যেখানে বড় হবে জি এর মান সেখানে কম হবে, আর যেখানে আর এর মান ছোট হবে সেখানে জি এর মান বড় হবে। তাহলে দেখো মেরু অঞ্চলে আর এর মানটা ছোট, তাহলে মেরু অঞ্চলে আর এর মানটা অবশ্যই জি এর মানটা অবশ্যই বেশি হবে বা বড় একটা মান পাওয়া যাবে। তাহলে আমরা এটা মান আমাদের মুখস্থ একটা মান, এটা আমরা মুখস্থ করে রাখবো, এটা আমাদের কাজে লাগবে। বিভিন্ন ধরনের প্রশ্ন ম্যাথ করতে হবে আমাদের এটা দিয়ে। মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 ms/2 এবং বিষুবীয় অঞ্চলে হচ্ছে জি এর মান 9.78 ms/2। এই দুটো মান, এটা হচ্ছে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলে কম বেশি হয়। দেখো এখানে হচ্ছে 9.8 আর এখানে হচ্ছে 9.78, তাহলে অবশ্যই কম বেশি হচ্ছে। কেন হচ্ছে? বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বড় হওয়ার কারণে ওখানে জি এর মান ছোট হয়ে যাচ্ছে, মেরু অঞ্চলে আর এর মান ছোট হওয়ার কারণে জি এর মানটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর জি এর আদর্শ মান হলো 9.8, যেটা দিয়ে সাধারণত আমরা হিসাব করে কোনো একটা বস্তুর ওজন নির্ণয় করে থাকি। ওকে, এটা হলো আমাদের জি এর মানের পরিবর্তনের কারণ। আরও কিছু কারণ আছে। যত উপরের দিকে ওঠা যাবে, একটা বস্তু যত উপরের দিকে উঠবে তার অভিকর্ষ ত্বরণের মানটা ততই কমতে থাকবে। এখানে আরেকটা মজার প্রশ্ন আসে যে কোনো অভিকর্ষ ত্বরণের মান 9.8 বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নটা খুব আসে। অভিকর্ষ ত্বরণের মান 9.8 ms/2 বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নটা যদি উত্তর করতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে অভিকর্ষ ত্বরণের মান 9.8 বলতে বুঝি যে বস্তুটা যখন পড়তে থাকে তখন প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 ms/1 হারে বাড়তে থাকে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 ms/2 বলতে বুঝি যে বস্তুটা পড়ন্ত বস্তু মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms/1। এখানে ছিল 2, এখানে হয়েছে 1, বেগের একক হচ্ছে ms/1, তাই এখানে 1 হয়েছে, হারে বৃদ্ধি পায় বা বাড়তে থাকে। তাহলে কোনো অভিকর্ষ ত্বরণের মান 9.8 বলতে আমরা বুঝি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms/1 হারে বৃদ্ধি পাওয়া। এটাই হলো 9.8 অভিকর্ষ ত্বরণের মান 9.8 বলতে আমরা এই অংশটাই বুঝি বা এই কথাটাই বুঝে থাকি। অর্থাৎ কোনো একটা বস্তু যখন পড়তে থাকে প্রতি সেকেন্ডে এটার বেগ এত করে বাড়তে থাকবে। কোনো একটা বস্তু যখন মুক্তভাবে পড়তে থাকবে তখন তার বেগ প্রতি সেকেন্ডে এত করে বাড়তে থাকবে। এরপরে আসি অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন। লিফটের যে ঘটনাটা ঘটে, আসলে আমরা যখন লিফটে, অনেকেই তোমরা উঠেছো, লিফটে যখন আমরা উঠি, লিফট ধরো আমরা একতলা থেকে 5 তলায় যাব, তখন লিফটের বাটন প্রেস করার সাথে সাথে দেখা যাবে লিফটটা বন্ধ হয়ে উপরের দিকে হঠাৎ করেই উঠতে শুরু করে। তখন মনে হচ্ছে যে আমাদের ওজনটা অনেকটা বেড়ে গেছে। এটা আসলে কেন হয়? আবার দেখো, যখন আমরা উপর থেকে নিচের দিকে নামি, লিফটের বাটনে যখন প্রেস করা হয়, যখন লিফটটা বন্ধ হয়ে নামা শুরু করে, তখন আমরা মনে হচ্ছে যে আমাদের যে স্বাভাবিক ওজন আছে তার থেকে একটু হালকা মনে হয় আমাদের। এটা কেন হয়? আবার এখানে 3টা ঘটনা ঘটে, 2টা ঘটনা হয়ে গেল। আরেকটা ঘটনা হচ্ছে যদি লিফটের রশি ছিঁড়ে যায় তাহলে কি হবে? লিফটটা সজোরে নিচের দিকে পড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আনফর্চুনেটলি যদি কোনো ব্যক্তি লিফটের ভিতরে থাকে তাহলে সে তাকে ওজনহীন অনুভব করবে। কেন করবে? এই ব্যাখ্যাগুলো আজকে আমরা শিখব। ধরো এই একটা লিফট, এর ভিতরে ধরো একজন মানুষ আছে, সে লিফট নিয়ে উপরের দিকে উঠবে। লিফটে সে উপরে যাবে। উপরে যাওয়ার ক্ষেত্রে প্রথম যখন সে উঠলো, ওঠার পরে সে স্বাভাবিক ওজনটাই অনুভব করবে। তারপর যখন হঠাৎ করে লিফটটা উপরের দিকে ওঠা শুরু করবে তখন কিন্তু লিফট একটা বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ সে একটা ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠা শুরু করবে। সেই ত্বরণের মানটা আমাদের স্বাভাবিক যে অভিকর্ষ ত্বরণ রয়েছে সেই অভিকর্ষ ত্বরণের থেকে অনেকটা বেশি হবে। এই বেশি হওয়ার কারণে উপরের দিকে ক্রিয়ামুখী বলটা হবে অনেক বেশি। ধরো এই লিফটের সাপেক্ষে আমরা উপরের দিকে যখন ওঠা শুরু করলাম তখন
জি ড্যাশ ত্বরণ নিয়ে লিফট উপরের দিকে ওঠা শুরু করলো। আমাদের স্বাভাবিক অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এটা হচ্ছে লিফটের ত্বরণ, আর এটা হচ্ছে স্বাভাবিক অভিকর্ষ ত্বরণ, লিফট উপরের দিকে উঠছে। তাহলে যখন লিফট উপরের দিকে উঠছে তখন সে আমাদের উপর একটা বল ক্রিয়েট করতেছে। সেই বলটা সাধারণত আমাদের যে ওজনটা আছে তার থেকে অনেক বেশি পরিমাণের বল, আর সেই বলে আমরা বিপরীতমুখী একটা বল প্রয়োগ করি। সেই বলটা স্বাভাবিকভাবে ওটা সমান করতে গেলে আমাদের একটা ওর সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতে হবে, যেটা নিচের দিকে ক্রিয়া করবে। এই বলটা উপরের দিকে ক্রিয়া করবে। তাহলে লিফট আমাদের প্রতি বল প্রয়োগ করতেছে এই পরিমাণের বল, এই বল লিফট আমাদের উপর প্রয়োগ করছে। এখন লিফটে যে বলটা প্রয়োগ করেছে তার ঠিক সমপরিমাণ বিপরীতমুখী বল আমরা লিফটের উপর প্রয়োগ করি। আচ্ছা, সেই বলটা ধরি আমরা এফ ড্যাশ ইকুয়াল এমজি, স্বাভাবিক যে ওজনটা আছে এইটা। তাহলে দেখো এটা এবং এটার মধ্যে অবশ্যই একটা ভেরিয়েশন আছে। কেন? লিফট যেহেতু সাধারণ অভিকর্ষ ত্বরণের চেয়ে অনেক বেশি বল নিয়ে উপরের দিকে ওঠা শুরু করলো, তাহলে অবশ্যই এটা এই ঘটনা ঘটবে, অর্থাৎ ওই ত্বরণটা, লিফটের ত্বরণটা স্বাভাবিক অভিকর্ষ ত্বরণের চেয়ে অনেক বেশি হবে। তাহলে স্বাভাবিকভাবেই এই বলটা এই বলের চাইতে বেশি হবে। তো কতটুকু বেশি হবে? যতটুকু বেশি হবে ঠিক ততটুকু বল আমরা নিজেদের প্রতি বেশি অনুভব করব। অর্থাৎ তখন ঘটবে ঘটনাটা এইরকম, তখন ঘটনাটা ঘটবে এমনটা, সমান সমান এখানে এই পরিমাণ, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে যে পরিমাণের বলটা পাওয়া যাবে বা যে ওজনটা পাওয়া যাবে সেই পরিমাণ ওজন আমাদের উপর আলাদা হবে। তখন মনে হবে আমাদের অতটুকু ওজন বেড়ে গেছে, অর্থাৎ এখানে এতটুকু ভারী মনে হবে, আমাদের এতটুকু ভারী মনে হবে। এরপরে আসি, যদি লিফট উপর থেকে নিচের দিকে নামে, অর্থাৎ মূল বিষয়টা আরেকবার বলছি আমি, যদি লিফটে আমাদের উপর যদি জি ত্বরণ সৃষ্টি করে উপরের দিকে নিয়ে যায়, তখন আমরা তার সমপরিমাণ বিপরীতমুখী বল নিচের দিকে ক্রিয়া করি, যার মান হচ্ছে স্বাভাবিক যে ওজন আছে এইটা। এবং লিফট আমাদের উপর যে ওজন বা যে বলটা ক্রিয়েট করেছে তা হচ্ছে এত, আমাদের উপর একটু বেশি পরিমাণে বল প্রয়োগ করেছে। তাহলে কতটুকু বেশি পরিমাণে ক্রিয়েট করেছে? এতটুকু বেশি পরিমাণে বল ক্রিয়েট করেছে। তাহলে এটা থেকে, অর্থাৎ লিফটের প্রয়োগকৃত বল, এটা থেকে আমরা এটাকে মাইনাস করে দিলে যে বলটা পাবো সেটাই হচ্ছে আমাদের অনুভবকৃত অতিরিক্ত ওজন, যেটা আমরা এখানে পাবো, মানে এতটুকু ভারী মনে হবে আমাদের। আচ্ছা, এরপর যদি আমরা লিফট নিয়ে নিচের দিকে নামি, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে উল্টো দিকে, মানে উল্টোভাবে ঘটনা ঘটবে। অর্থাৎ ধরো ব্যক্তি এবার নিচের দিকে নামবে, তখন সাধারণত নিচের দিকে যখন নামবে তখন অভিকর্ষ ত্বরণের চাইতে একটু কম অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচে নামা শুরু করবে। এখন এটা বলতে পারো কেন কম? তাহলে দেখো যে যখন যদি লিফটের রশিটা ছিঁড়ে যায়, তখন যে হারে বা যে স্পিডে পড়ে, যখন লিফট স্বাভাবিকভাবেই নিচের দিকে নামতে শুরু করে, তখন কিন্তু ওই একই বেগে নিচের দিকে নামে না, একটু কম বেগে নামে। অর্থাৎ স্বাভাবিক অভিকর্ষ ত্বরণের চাইতে ওই ক্ষেত্রে লিফটের ত্বরণটা একটু কম হবে। অর্থাৎ ধরো আমরা লিফটের ত্বরণ যদি এটা হয়, লিফটের ত্বরণ এটা, আর স্বাভাবিক অভিকর্ষ ত্বরণ হচ্ছে এটা, তাহলে এক্ষেত্রে অবশ্যই জি বড় হবে, জি ড্যাশ ছোট হবে, কারণ লিফট জি এর চাইতে, অর্থাৎ স্বাভাবিক অভিকর্ষ ত্বরণের চাইতে একটু কম ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তাহলে অবশ্যই আমাদের স্বাভাবিকভাবে আমরা কম পরিমাণের বিপরীতমুখী বল ক্রিয়া করবে তার উপরে, লিফটের উপরে। তখন কি হবে? ধরো আমাদের স্বাভাবিক ওজন হচ্ছে এটা, আর লিফটের ওজন হবে তখন এইটা, তাহলে অবশ্যই এটা লিফটেরটা কম হবে, আমাদেরটা বেশি হবে। এখন কতটুকু পরিমাণে বেশি হবে আমরা ক্যালকুলেশন করে যেটা বের করব, ওই পরিমাণের নিজেদেরকে হালকা অনুভব হবে। অর্থাৎ এটা সমান সমান হচ্ছে হালকা, অর্থাৎ এতটুকু আমরা নিজেদেরকে হালকা মনে করব। তাহলে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ওজন, আর লিফট আমাদের উপরে প্রয়োগ করেছে এই পরিমাণের বল বা ওজন। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে যে বলটা পাওয়া যাবে, ওই পরিমাণের বল আমাদের কাছে মনে হবে অতটুকু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, অতটুকু ওজন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, মানে অতটুকু আমরা হালকা মনে করব। এরপরে আসি, যদি এমনটা হয় যে রশি ছিঁড়ে গেছে, লিফটের রশি ছিঁড়ে গেছে, তখন কি হবে? লিফট সজোরে নিচের দিকে পড়বে, অর্থাৎ অভিকর্ষ স্বাভাবিক যে অভিকর্ষ ত্বরণ রয়েছে সেই পরিমাণের ত্বরণ নিয়ে লিফট নিচের দিকে পড়া শুরু করবে। সেক্ষেত্রে দুটো পরস্পর সমান হবে। যদি সমান হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে লিখতে পারি যে
এটা মাইনাস এটা ইকুয়াল 0, অর্থাৎ এই জায়গায় আমরা নিজের ওজনকে শূন্য মনে করব বা ওজনহীন মনে করব। এটা হচ্ছে সেই ক্যালকুলেশন। এখন কথা হলো, যখন উপর থেকে নিচের দিকে নামা শুরু করব সবসময় কিন্তু আমরা নিজেদেরকে হালকা মনে করব না, বা যখন উপরের দিকে ওঠা শুরু করবে সবসময় কিন্তু আমরা নিজেদেরকে বেশি ভারী মনে করব না। একটা পর্যায়ে ওঠার সময় লিফট প্রথম দিকে ত্বরণটা বেশি থাকবে, তারপর ত্বরণ আর থাকবে না। সমবেগে লিফট উপরের দিকে ওঠা শুরু করবে, তখন আর কোনো ত্বরণ থাকবে না। ওই জায়গাটায় আমরা আমাদের ওজনকে স্বাভাবিক মনে করব। আবার লিফট যখন নিচের দিকে নামবে তখনও তার ত্বরণটা একটা পর্যায়ে এসে স্টেবল হয়ে যাবে, অর্থাৎ সমবেগে লিফট নিচের দিকে নামবে। তখনও আমরা কোনো রকমের ওজন আর তারতম্য মনে হবে না, মনে হবে আমরা আমাদের স্বাভাবিক ওজনের মধ্যেই রয়েছি। তাহলে আমরা 4টি টপিকস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বাসায় যদি এই টপিকসগুলো নিয়ে আরেকটু দেখো এবং প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেক ভালো করবে। এবং পরবর্তী ক্লাসে আমরা এর বাকি কিছু অঙ্ক নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও পরের ক্লাসে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফিজ।